বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সময় ফুরিয়ে আসছে। ফিলিস্তিনি মুসলিম রাষ্ট্রকে আরো একটি দেশ স্বীকৃতি দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এইবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জামাইকা। এরপর জানাবো, ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই নতুন বার্তা দিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। এদিকে আমেরিকায় কার্গো প্লেন বিধ্বস্ত। জানিয়ে দেব, যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী আটক। আরো জানাবো, গাজার অর্ধেক জনসংখ্যা অনাহারে, বলছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের আরো একটি দেশ স্বাধীনতার স্বীকৃতি দিল জাতিসংঘে। গত শুক্রবারে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব উঠেছিল। সেই প্রস্তাবে সবাই মোটামুটি পক্ষে ভোট দিয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার কারণে ফিলিস্তিনি মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়নি জাতিসংঘে। তারপরেও ইনশাল্লাহ প্রতিটি দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে। 142তম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল জামাইকা। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সময় ফুরিয়ে আসছে। মুসলিম শক্তিধর দেশগুলো ইসরায়েলকে চেপে ধরেছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল জ্যামাইকা। ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জ্যামাইকা। গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডের নিরন্তর গভীরতর মানবিক সংকট নিয়ে চরম উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল দেশ। মঙ্গলবার জ্যামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কামিনা জনসন স্মিথ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্যামাইকা। সিদ্ধান্তটি জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতি সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদানকে সমর্থন করে। জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায়। উল্লেখ্য, জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে 142তম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জ্যামাইকা। গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের 4 দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা সে সময় বলেন, যুদ্ধ কবলিত এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি। সূত্র আল জাজিরা, জ্যামাইকা অবজারভার। ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই নতুন বার্তা দিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। গাজায় সংঘাত থামাতে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সংলাপ ফের শুরু করতে চাপ দিচ্ছে বিশ্ব। এর মধ্যেই ফিলিস্তিনের প্রশাসনিক, অর্থনৈতিক, সরকারি পরিষেবা সহ সার্বিক সংস্কারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অধিকৃত এই ভূখণ্ডের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা। পশ্চিম তীরের প্রশাসনিক রাজধানী রামাল্লায় নিজ কার্যালয় থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মোহাম্মদ মোস্তফা বলেন, প্রশাসনিক দুর্নীতি প্রতিরোধ, বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো, নিরাপত্তা ব্যবস্থা ও সরকারি প্রশাসনে চাকরিরত কর্মচারীদের দক্ষতা বাড়ানো, স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি পরিষেবা খাতের উন্নয়ন এবং ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে তার নেতৃত্বাধীন সরকার শিগগিরই নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করবে। খবর রয়টার্স। গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম, 3 ভূখণ্ডের সমন্বয়ে গঠিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্তমানে ষষ্ঠ রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ক্ষমতাসীন রয়েছে রাজনৈতিক দল ফাতাহের নেতৃত্বাধীন জোট ফিলিস্তিন কর্তৃপক্ষ, প্যালেস্টাইনিয়ান অথরিটি বা পিএ। আন্তর্জাতিক সম্প্রদায় পিএ জোটকে ফিলিস্তিনের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দেয়। পিএ জোট সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত 15 মার্চ মোহাম্মদ মোস্তফাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তার আগে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ শাতায়ে। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর ইসরায়েল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রাজনৈতিক সংলাপ শুরুর জন্য যে প্রতিনিধি দল গঠন করেছে ফিলিস্তিনের সরকার, তার নেতৃত্বে রয়েছেন শাতায়ে। মূলত এই কারণেই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার যে সংস্কারের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ মোস্তফা, সেই ঘোষণা এর আগে তার পূর্বসূরি শাতায়ের দিয়েছিলেন। 2007 সালে নির্বাচনে জয়ী হয়ে গাজায় ক্ষমতাসীন হয় হামাস। ক্ষমতা নেওয়ার পর পিএ জোটকে ভূখণ্ড থেকে উচ্ছেদ করে গোষ্ঠীটি। তবে ফিলিস্তিনে জনপ্রিয় হলেও আন্তর্জাতিক পর্যায়ে হামাসের তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো এখন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা না করলেও অধিকাংশ দেশ সবসময় এই গোষ্ঠীটির সংস্রব থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধাদের হামলায় এবং তার জবাবে ওই দিন থেকে গাজা
ইসরায়েলি বাহিনীর শুরু হওয়া অভিযান ফিলিস্তিন ইসরায়েল ইস্যু সংক্রান্ত আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বাকবদল ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব চায় গাজা থেকে হামাস উচ্ছেদক এবং সেখানে ফের ফিরে সরকার ক্ষমতাসীন হোক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য এতে আপত্তি জানিয়েছেন। এ প্রসঙ্গে একাধিকবার তিনি বলেছেন, গাজার প্রশাসন পরিচালনা করার মতো সক্ষমতা বর্তমানে পিএজোর নেই। তার এই কথা পুরোপুরি ভুলও নয়। গত 2 বছর ধরে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পশ্চিম তীরের পিএজোর। এমনকি সেখানকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাভাবিক বেতনও দিতে পারছে না সরকার। এই সংকট আরো তীব্র হয়েছে গত 7 অক্টোবরের সংঘাত শুরুর পর থেকে। হামাসকে গোপনে সহযোগিতা করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। অভিযোগ তুলে পিএজোটের উপর বেশ কিছু আর্থিক বিধিনিষেধ জারি করেছে ইসরায়েল। আমেরিকায় কার্গো প্লেন বিধ্বস্ত। আমেরিকার উত্তরাঞ্চলেও আলাস্কা অঙ্গরাজ্যে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে 2 জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডগলাস DC-4 নামের এই কার্গো প্লেনটি মঙ্গলবার ফেয়ারপ্লাংস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরে বিধ্বস্ত হয়। আলাস্কা অঙ্গরাজ্যের সেনাবাহিনী জানিয়েছে, প্লেনটি স্থানীয় সময় সকাল 10টার কিছুক্ষণ আগে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই তানানা নদীর কাছে এটি বিধ্বস্ত হয়। ওই অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্লেনটি নদীর তীরে একটি খাড়া পাহাড়ের উপর বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে দ্য ফেডারেল এভিয়েশন অথরিটি FAA। উল্লেখ্য, ডগলাস DC-4 মডেলের এই প্লেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। বিশ্বে এ ধরনের অল্প কিছু প্লেন রয়েছে। সূত্র CBS নিউজ, ABC নিউজ, ডেইলি মেইল। যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আটক। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আটক হয়েছেন রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী। তার নাম তৈমুর ইভানভ। তিনি গত 8 বছর ধরে উপ প্রতিরক্ষামন্ত্রীর পদে ছিলেন এবং রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ছিলেন। অবশেষে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হলো। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 2016 সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া 47 বছর বয়সী তৈমুর ইভানভ দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন। মূলত অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন। 2022 সালে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন ACF। এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি প্রতিষ্ঠা করেছিলেন। ACF বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দর নগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ। এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস ধরে চলা রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধি 290 অনুচ্ছেদের 6 অংশের অধীনে ইভানভকে আটক করা হয়েছে। এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহভাজন অভিযুক্তের ঘুষ নেওয়ার পরিমাণ 10 লাখ রুবেল ছাড়িয়ে যায়। এ ধরনের অপরাধগুলো বড় অঙ্কের জরিমানা এবং 15 বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তিযোগ্য হয়ে থাকে। তৈমুর ইভানভ পূর্বে মস্কো অঞ্চলের উপপ্রধানমন্ত্রী ছিলেন, আর এখানেও বর্তমানে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সংক্ষিপ্ত সময়ের জন্য গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি শোইগুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও জানা গেছে ইভানভের উপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তার সম্পদ জব্দ করেছে। সূত্র দ্য গার্ডিয়ান, BBC। গাজার অর্ধেক জনসংখ্যাই অনাহারে। জাতিসংঘ। গাজার অর্ধেক জনসংখ্যা অনাহারে এবং তাদের যে সাহায্য দেওয়া হচ্ছে তা বিশাল সমুদ্রে এক ফোঁটা পানির মতো বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, WFP বলেছে গাজার জনসংখ্যার অর্ধেক আনুমানিক 2.3 মিলিয়ন মানুষ অনাহারে রয়েছে। সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে, WFP যখন প্রতি মাসে গাজায় 1 মিলিয়নের বেশি মানুষ খাদ্য সহায়তা প্রদান করছে, তখন প্রয়োজন এতটাই তীব্র ছিল যে এই ধরনের প্রচেষ্টা প্রয়োজনের তুলনায় সাগরে এক ফোঁটা পানির মতো। এদিকে জাতিসংঘের